ভারতের প্রধান বিচারপতির বক্তব্যের জের ধরে গড়ে ওঠা তেলাপোকা আন্দোলন ক্রমেই কিন্তু নতুন নতুন মাত্রা যোগ করতে শুরু করেছে। যেই ভারতের ইতিহাসে গণ আন্দোলনের সরকার পতনের কোনো নজির নাই, সেই ভারতের সরকার পতন সংক্রান্ত পরিস্থিতি তৈরি করেছে এই তেলাপোকা বিপ্লব, মানে তরুণদের আন্দোলন। গত মে মাসে শুরু হওয়া এই আন্দোলন ধীরে ধীরে চলতে থাকলেও চলতি জুলাই মাসে এসে এই আন্দোলন নতুন গতি পেয়েছে। আসলে জুলাই মাসের সাথে কিন্তু বিশ্বের বিখ্যাত বড় আন্দোলনের একটা সম্পর্ক আছে। যাই হোক, ভারতের এই তেলাপোকা পার্টির আন্দোলনটা শুরুতে ছিল নিছক একটা বিদ্রুপ এবং সরকারের সমালোচনা টাইপ ছোট আন্দোলন, যেখানে সরকার পতনের কোনো ইঙ্গিত দেওয়া হয়নি। কিন্তু জুলাই মাসে এসে এই আন্দোলনে এমন কিছু হয়েছে যা এই আন্দোলনের জনসম্পৃক্ততা অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। তরুণদের এই আন্দোলনে অন্যান্য পেশার মানুষজনও যুক্ত হতে শুরু করেছে। যেমন শিক্ষা খাতের সংস্কার সংক্রান্ত এই আন্দোলনে এখন রাজনৈতিক নেতারাও যুক্ত হয়েছে, বলিউডের অভিনেতা অভিনেত্রীরাও যোগ দিয়েছে। দাবি আদায়ে শান্তিপূর্ণ অবস্থানের পরিবর্তে তরুণরা এখন সংসদ অভিমুখে যাত্রা করেছে এবং সংসদ ঘেরাও করেছে, যেখানে পুলিশ আবার টিয়ার গ্যাস আর লাঠি দিয়ে জবাব দিয়েছে। আহত হয়েছে প্রায় 180 জনের মতো। তরুণদের এই আন্দোলনে যোগ দিয়ে বিরোধী নেতা রাহুল গান্ধী হাতে জিপ টাই বেঁধে মোদির বাসভবনের সামনে বসে পড়েছিলেন এবং সরাসরি তিনি প্রধানমন্ত্রীর পদত্যাগও দাবি করেছেন। আর ধারণা করা হচ্ছে একটা রসিকতা থেকে শুরু হওয়া আন্দোলন এখন মোদী সরকারের তৃতীয় মেয়াদের সবচেয়ে বড় গণ চ্যালেঞ্জ। দেখেন, সরকার পতনের আন্দোলন কখনোই সরকার পতনের দাবি থেকে কিন্তু শুরু হয় না, শুরু হয় সাধারণ ছোট্ট কোনো দাবি থেকে। এরপর সেই আন্দোলনের নতুন নতুন মাত্রা যোগ হয় আর ধীরে ধীরে তা সরকার পতনের দিকে যায়। সেই দিক বিবেচনায় ভারতের এই তরুণদের আন্দোলন মানে তেলাপোকা বিপ্লব কি কোনোভাবে মোদী সরকারের পতনের কারণ হবে? তার আগে কথা হচ্ছে, সাধারণ একটা আন্দোলন কিভাবে সারা ভারতে ছড়িয়ে পড়তেছে এবং কিভাবে এটা এত বড় আকার ধারণ করলো, সেই ব্যাপারটা আমাদের একটু জানতে হবে। আর সরকার কেন এই আন্দোলনকে এত বেশি ভয় পাচ্ছে সেটাও বুঝতে হবে। চলেন শুরু করি। দেখেন, তেলাপোকা আন্দোলনের রসিকতার নিচে যেই ক্ষোভ, সেটার জন্ম কিন্তু একটা পরীক্ষা থেকে। NEET মানে নিট, ভারতের মেডিকেল কলেজে ভর্তির জাতীয় পরীক্ষা। প্রতি বছর প্রায় 20 লাখ শিক্ষার্থী এই পরীক্ষাটা দেয়, আর এখানে আসন মাত্র 1,30,000। তার মানে প্রতি 15 জনের ভিতরে একজন শিক্ষার্থী মাত্র সুযোগ পায়। ফলে এই পরীক্ষার জন্য ছেলেমেয়েরা বছরের পর বছর কোচিং এ কাটায়, পরিবারগুলো এই পরীক্ষার জন্য লাখ লাখ টাকা খরচ করে। তার মানে এত সাধনার পরীক্ষা। কিন্তু 2026 সালের 3 মে যেই নিট এক্সামটা হয়, এইটা 10 দিন পরে বাতিল হয়ে যায়, কারণ পরীক্ষার আগেই প্রশ্ন ফাঁস হয়ে তা কিছু শিক্ষার্থীর কাছে পৌঁছে গিয়েছিল। ফলে ক্ষতিগ্রস্ত হয় প্রায় 22 লাখ শিক্ষার্থী, যাদের বছরের পর বছর ধরে করা পরিশ্রম ব্যর্থতায় পর্যবসিত হয়। শুধু এইটুকুই নয়, এরপর যা ঘটে সেটাই এই আন্দোলনের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায়। পরীক্ষা বাতিলের পরের কয়েকদিনে অন্তত 1 ডজন নিট পরীক্ষার্থী আত্মহত্যা করে। যে ছেলে মেয়েগুলো ডাক্তার হওয়ার স্বপ্নে বছরের পর বছর ঘুম বাদ দিয়ে পড়াশোনা করেছিল, সিস্টেমের দুর্নীতি তাদের স্বপ্নের সাথে জীবনটাকেও কেড়ে নেয়। আর এইটা ভারতের তরুণ সমাজের ভিতরে একটা ক্ষোভ কিন্তু আগে থেকেই তৈরি করে রেখেছিল। এবং এইটার সাথেও ভারতে গত কয়েক বছরে অনেকগুলো পাবলিক পরীক্ষার প্রশ্ন কিন্তু ফাঁস হয়ে যায়, যেটাও ভারতের তরুণদের মধ্যে ক্ষোভ তৈরি করে। কারণ ভারতের জনসংখ্যার অর্ধেকের বয়স কিন্তু 30 বছরের নিচে, আর এদের মধ্যে আবার চলছে ব্যাপক বেকারত্ব। ফলে এরা সরকারের উপর বেশ ক্ষিপ্ত হয়ে যায়। আর এই ধরনের ঘটনা চলাকালেই ভারতের প্রধান বিচারপতি ভারতীয় বেকারদেরকে তেলাপোকার সাথে তুলনা করে বক্তব্য দেন। আর সাথে সাথেই ভারতের তরুণরা তেলাপোকা জনতা পার্টি গঠন করে আন্দোলন এবং প্রতিবাদ শুরু করে দেয়। আর এই আন্দোলনের মূল স্পিরিটের জায়গায় থাকে অসংখ্য পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং নিট এক্সামের ইস্যুতে কয়েক ডজন পরীক্ষার্থীর আত্মহত্যার বিষয়গুলো। প্রতিবাদে তাদের দাবি ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে এই ব্যর্থতার নৈতিক দায় নিয়ে পদত্যাগ করতে হবে আর পুরো শিক্ষা ব্যবস্থার দুর্নীতিটাকে সংস্কার করতে হবে। তো মূলত শুরুতে এই প্রতিবাদটা সামাজিক যোগাযোগ মাধ্যমে সীমাবদ্ধ ছিল, তবে অনলাইন স্যাটায়ার থেকে মাঠের আন্দোলনের রূপান্তরের মুহূর্তটা আসে জুন মাসের শুরুর দিকে। 6 জুন আন্দোলনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আমেরিকা থেকে ভারতে ফিরে দিল্লির যন্তর মন্তরে প্রথম সরাসরি কর্মসূচি শুরু করেন। সাথে যোগ দেয় SFI, এশিয়া ইত্যাদির মতো বামপন্থী ছাত্র সংগঠনগুলো। এই আন্দোলনের ধরনটাই ছিল কিছুটা অন্যরকম। এরা খুব একটা ভাঙচুর করে নাই, আগুন দেয় নাই, বরং এরা শুধু ব্যঙ্গ করেছে। যেমন এক সন্ধ্যায় আন্দোলনকারীরা মানুষকে আমন্ত্রণ জানায় যে ডায়াপারে সই করে শিক্ষামন্ত্রীর কাছে ডাক যুগে সেটা পাঠাতে, যাতে পরীক্ষার প্রশ্নের লিক বন্ধ করা যায়। আরেকদিন তারা থালা বাজিয়ে নেচে নেচে মন্ত্রীর পদত্যাগ দাবি করে। মানে প্রতিবাদটা পুরোটাই বিদ্রুপ আকারে রাখা হয়। এটা কিন্তু একটা কৌশল বলা যেতে পারে, কারণ প্রতিবাদের ভাষা যখন হাসি তামাশা, তখন সরকারের দমন নীতিটা কিন্তু সেখানে হাস্যকর দেখায়। আর এটাই ছিল কৌশল, যাতে সরকার শুরুতে কঠোর দমন নীতিতে না যায়। এইভাবে বিচ্ছিন্নভাবে এবং ধীরে ধীরে এই আন্দোলনটা
চলতে থাকে। কিন্তু এই আন্দোলনটা জাতীয় পর্যায়ে পৌঁছায় একজন মানুষের কল্যাণে। 28 জুন লাদাখের প্রখ্যাত পরিবেশ কর্মী এবং প্রকৌশলী সোনম ওয়াংচুক দিল্লির যন্তর মন্তরে এসে এই তেলাপোকা আন্দোলনকারীদের সাথে মিলে অনশন শুরু করেন, নিজেকে ঘোষণা করেন সম্মানসূচক তেলাপোকা হিসেবে। 59 বছর বয়সী এই মানুষটা দিল্লির প্রচন্ড গরমে শুধু লবণ পানি খেয়েই 20 দিন কাটান। ওজন কমে যায় প্রায় 21 পাউন্ড। আর এই তথ্যগুলো ধীরে ধীরে আন্দোলনের গতি বাড়াতে থাকে, মানুষের কানে কানে পৌঁছাতে থাকে। চিকিৎসকরা সতর্ক করে দেন যে এতে কিন্তু অঙ্গ বিকল হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে এবং দিল্লি হাইকোর্ট পর্যন্ত সরকারকে তার স্বাস্থ্য পর্যবেক্ষণের নির্দেশ দেয়। আর এখানেই সরকার তার সবচেয়ে বড় ভুলটা করে। 18-19 জুলাইয়ের সপ্তাহান্তে সাদা পোশাকের কয়েক ডজন পুলিশ প্রতিবাদ স্থলে ঢুকে অনশনরত ওয়াংচুককে টেনে হিঁচড়ে অ্যাম্বুলেন্সে তুলে জোর করে হাসপাতালে নিয়ে যায়। একজন জাতীয়ভাবে সম্মানিত অহিংস অনশনরত মানুষকে এইভাবে তুলে নেওয়া, এই দৃশ্য ভারতের মানুষ ভালোভাবে নেয় নাই। ফলে ক্ষোভের বিস্ফোরণ ঘটে পরের দিন, মানে 20 জুলাই প্রায় 10,000-এরও বেশি মানুষ সংসদ অভিমুখে মিছিল শুরু করে, যেটা প্রত্যাশা চাইতে অনেক বড় জমায়েত ছিল। কারণ ওয়াংচুককে জোর করে তুলে নেওয়ার ক্ষোভ হাজার হাজার নতুন মানুষকে এই আন্দোলনে যোগ দেওয়ায়। আর এই ক্ষেত্রে পুলিশের জবাবটা ছিল মূলত টিয়ার গ্যাস, লাঠিচার্জ আর বেত। দিল্লি পুলিশের নিজের হিসাবেই এতে প্রায় 180 জন আহত হয় আর 70 জন প্রতিবাদকারী আটক হন। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটা হলো সংঘর্ষের একাধিক ভিডিওতে পুলিশকে প্রতিবাদকারীদের উপর হামলা করতে দেখা গেছে, কিন্তু প্রতিবাদকারীদের কোনো সহিংসতার ফুটেজ এখন পর্যন্ত ওইভাবে পাওয়া যায় না। ভিডিওতে দেখা যায় তরুণ প্রতিবাদকারীরা কাঁদছে, পুলিশকে অনুরোধ করতেছে না মারতে। আর সেই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে দেশ জুড়ে ক্ষোভের নতুন ঢেউ তুলেছে। যেমন 20 বছর বয়সী শিক্ষার্থী সোনা বিশদ সাংবাদিকদের বলেন, এই আন্দোলনের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, কিন্তু এটা ভারত, এটা আমার দেশ, এরা আমার মানুষ, তাই আমি ওদের পাশে দাঁড়াবো। এই একটা বাক্যই বলে দেয় দমন কিভাবে উল্টো ফল দিচ্ছে। যারা আন্দোলনে ছিল না, পুলিশের লাঠি তাদেরকেও এই আন্দোলনে টেনে আনতেছে। আর 20 তারিখের দমন পীড়নের পরের দিন ঘটে আরেক নাটকীয় ঘটনা। পুলিশি দমন পীড়নের প্রতিবাদে এবং তেলাপোকা আন্দোলনের সমর্থনে 21 জুলাই বিরোধী নেতা রাহুল গান্ধী, তার বোন প্রিয়াঙ্কা গান্ধী সহ কংগ্রেসের প্রায় কয়েক ডজন সাংসদ মোদির বাসভবনের সামনে অবস্থান নেন। প্রতীকী প্রতিবাদ হিসেবে অনেকে নিজেদের হাতে জিপটাই বেঁধে নেন। এর মাধ্যমে তারা এইটা বোঝাতে চান যে সরকার ভিন্ন মতের হাত বেঁধে রাখে আর পুলিশ তাদেরকেও জোর করে সরিয়ে দেয়। রাহুল গান্ধী তখন সরাসরি মোদির পদত্যাগ দাবি করেন। তার ভাষায়, ভারতের তরুণদের ভবিষ্যৎ ধ্বংস করার জন্য প্রধানমন্ত্রীকে সরে যেতে হবে। তিনি বলেন, সরকার কোনো জবাবদিহি করতে চায় না, সংসদে এই নিয়ে বিতর্কও করতে চায় না। আর এসবের পরে রাহুল গান্ধীকে কিন্তু গ্রেফতার করা হয় এবং পুলিশ তাকে যেভাবে টেনে হিস্ট্রে নিয়ে যায় সেই ভিডিওটাও কিন্তু পুরো ভারতব্যাপী ব্যাপক আলোচনার ঝড় তোলে। আর এইখানে একটা বিষয় একটু খেয়াল করার মতো, দেখেন আন্দোলনটা শুরু করেছিল ছাত্ররা, দাবি ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ, কিন্তু সরকারের দমন নীতি এইটাকে এমন জায়গায় নিয়ে গেছে এখন দেশের প্রধান বিরোধী দল সরাসরি প্রধানমন্ত্রীর পদত্যাগ চাইছে। প্রতিবাদ স্থলে ব্রিটিশ বিরোধী বিপ্লবী ভগৎ সিং এর পোস্টার হাতে দাঁড়িয়ে থাকছে তরুণরা। বার্তাটা একদম পরিষ্কার যে এইটা এখন শুধু পরীক্ষার আন্দোলন না, এই আন্দোলন এখন শুধু ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ নেই। পেশাজীবী, পরিবার, এমনকি যোগ শিক্ষকরাও রাস্তায় নেমেছেন। একজন যোগ শিক্ষিকা জ্যোতি রাজপুতের কথাটাই ধরুন, তিনি বলছেন এই পচা সিস্টেম কোনো ব্যবস্থা নিতে চায় না, শিক্ষার্থীদের কষ্ট এরা দেখে না, তাই এত মানুষ এই আন্দোলনে যোগ দিয়েছে। মানে আন্দোলনটা তার পরিধি বৃদ্ধি করেছে, জাতীয় পর্যায়ে সাড়া ফেলেছে। আর গতকালকের সর্বশেষ পরিস্থিতি কি? আন্দোলনকারীরা ঘোষণা দিয়েছে তারা আপাতত রাস্তায় আর বড় মিছিল করবে না। প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের ভাষায়, আমরা আর মিছিল করব না, কারণ পুলিশ আবার তরুণদেরকে মারবে। আর এই কথাটার পিছনে একটা কারণ থাকতে পারে। দেখেন এখন পর্যন্ত এই আন্দোলনটা কিন্তু ভারতের সরকার পতনের লেভেলের আন্দোলন না, আর সেই পর্যায়ে যেতে আরো বহু প্রচারণা লাগবে। আর এখন যদি সরকার কঠোরভাবে এই আন্দোলনটা দমন করে ফেলে, তাহলে কিন্তু এই আন্দোলনটা সেই পর্যায়ে পৌঁছাবে না। তাই ধীরে ধীরে তারা আন্দোলনটাকে ওই পর্যায়ে নেওয়ার জন্য এখন হয়তো নমনীয় পথে হাঁটবে, পরে আবার সুযোগ পেলে হয়তো আন্দোলনটা আরো ছড়িয়ে পড়বে। কিন্তু এখন যে মিছিল বন্ধ হলো, তার মানে কিন্তু এই আন্দোলনটা বন্ধ হয়ে যাওয়া না। শত শত মানুষ ভারী পুলিশ পাহারার মধ্যেও যন্তর মন্তর অবস্থান চালিয়ে যাচ্ছে, ঘোষণা দিয়েছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা উঠবে না। এবং সরকারের দিক থেকেও গতকাল কিছুটা নমনীয়তা লক্ষ্য করা গিয়েছে। যেমন আন্দোলনের 2 প্রতিনিধিকে স্বাস্থ্যমন্ত্রীর সাথে বৈঠকের আমন্ত্রণ জানানো হয়েছে, আর এক কেন্দ্রীয় মন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন যে সরকার দাবিগুলো বিবেচনা করবে। কিন্তু যেটা মেইন দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ, সেই শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। আর এর পাশাপাশি আবার পুলিশ প্রায় 250টিরও বেশি ভিডিও, সিসিটিভি ফুটেজ, ড্রোন, বডি ক্যামেরা ফুটেজ
ইত্যাদি খতিয়ে দেখছে যে প্রতিবাদকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা কিভাবে নেওয়া যায়। অর্থাৎ সরকার একদিকে বলছে আলোচনায় বসতে, অন্যদিকে দমন করার প্রস্তুতিও কিন্তু নিচ্ছে। আর এই জায়গা থেকেই মূল প্রশ্নে আসা যায় যে একটা ছাত্র আন্দোলন যেটার দাবি হচ্ছে মাত্র একজন মন্ত্রীর পদত্যাগ, আর সেই আন্দোলনটা দমন করার জন্য সরকার কেন এত কঠোর ভূমিকায় যাচ্ছে? মানে সরকারের মূল ভয়টা আসলে তাহলে কোথায়? প্রথম কারণ, এই আন্দোলনের কোনো চেনা শত্রু নাই। মানে মোদী সরকার বিরোধী দলকে মোকাবেলা করতে জানে, কিন্তু এরা তো রাজনৈতিক দল না, এদের নেতা কোনো পরিচিত রাজনীতিবিদও না, মাত্র 2 মাস আগে জন্ম নেওয়া একটা স্যাটায়ার প্ল্যাটফর্ম। আর এখানেই ভয়, কারণ ব্যঙ্গ করাকে তো আসলে লাঠি দিয়ে মারা যায় না, মারলে এই ব্যঙ্গটা আরো ধারালো হয়ে যায়। ফলে এই আন্দোলনটা আসলে কই যাবে এটা নিয়ে চিন্তিত ভারত সরকার। দ্বিতীয় কারণ, ক্ষোভের শিকড় অনেক গভীরে, যেটার সাথে সারা ভারত কানেক্টেড। পরীক্ষার প্রশ্ন ফাঁস শুধু উপলক্ষ মাত্র, এর নিচে আছে ভয়াবহ বেকারত্ব, চাকরি সুযোগের অভাব, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় ইত্যাদি। ভারতের বিশাল তরুণ জনগোষ্ঠী নিজেদেরকে প্রতারিত ভাবছে। এই ক্ষোভ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দিয়ে যে মিটবে না, এইটা সরকার ভালো করে জানে। ফলে এই প্রতিবাদ যাতে ম্যাসিভ লেভেলে না যায়, সেটাই সরকারের ভাবনা। তৃতীয় কারণ, আন্দোলন দমন না করলে সেটা চলতেই থাকছে, আবার দমন করতে গেলে সেটা বড় হয়ে যাচ্ছে। যেমন ওয়াংচুককে তুলে নেওয়া মিছিল বড় হলো, মিছিলের লাঠিচার্জ চালানোই সারা দেশের সহানুভূতি নতুন ঢেউ উঠলো, ছাত্রদের আন্দোলনে যোগ দিল পেশাজীবী আর পরিবার। ফলে